প্রফেসর ইউনূসের যে মোটিভেশনাল পাওয়ার, তিনি যেভাবে কথা বলতে পারেন, ওই যে বললাম না, বিএনপি বাঘ হয়ে ভিতরে ঢুকে আর বিড়াল হয়ে বের হয়। প্রফেসর ইউনূসের কথার সামনে তার কথা বলতে পারে না, সুযোগ নেই কোনো। এমন সুন্দরভাবে প্রফেসর ইউনূস অ্যাপ্রোচ করতে পারেন, সেটাই হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে সর্বদলীয় বৈঠকে রাজনীতির চূড়ান্ত দফারফা হয়ে গেছে। প্রফেসর ইউনূস চূড়ান্ত সমাধান দিয়ে দিয়েছেন। এখন বিএনপি যতই ডিসেম্বরে নির্বাচনের জন্য কান্নাকাটি করুক, কোনো লাভ নেই। ঘটনা যা ঘটার ঘটে গিয়েছে। বিএনপি আজকেও খুব হ্যাডম নিয়ে হাতা কাচিয়ে প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করতে গিয়েছেন। এবার সালাউদ্দিন আহমেদকে নিয়ে গিয়েছে। এবার একটা মজার বিষয় খেয়াল করেছেন কিনা, যে বিএনপির বৈঠকে সিনিয়র বলতে যাদেরকে বোঝানো হয়, খন্দকার মোশাররফ, মঈন খান, এরা কিন্তু ছিল না। মানে এখানে মানে ক্যামেরার সামনে আসছে না এরা, সিনিয়ররা। কারণ ওই আগে যে ঝামেলা হয়েছিল, এর মানে বিএনপিতে ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপের মধ্যে কিন্তু ভালো ঝামেলা শুরু হয়েছে। তারেক রহমান এখন সালাউদ্দিন আহমেদকে পাঠাবেন, এটা একেবারে ডিক্লেয়ার, তাদের মিডিয়াগুলো প্রচার করে তারপরে পাঠিয়েছে। সাথে জুনিয়রদের নিয়েছে, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, যাতে ওই মঈন খানদের মতো, খন্দকার মোশাররফদের মতো আকবারি কথা বলতে না পারে। যাই হোক, বিএনপি অনেক আশা ভরসা নিয়ে গিয়েছিল, ডিসেম্বরে নির্বাচন করতে হবে, অমুক তমুক সংস্কার, একদিনও লাগে না, এক সপ্তাহ লাগে না, এক মাসে সব সম্ভব, নানান কিছু বলছে। কিন্তু প্রফেসর ইউনূস সমাধান যা দেয়ার দিয়ে দিয়েছেন। তাহলে রাজনীতিতে চূড়ান্ত সমাধান দফারফাটা কি? উত্তর হচ্ছে জুলাই সনদ। প্রফেসর ইউনূস স্পষ্ট করে বলেছেন যে আমরা আশা করছি খুব শীঘ্রই জুলাই সনদ হবে ঐক্যমতের ভিত্তিতে, এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ হবে। কখন নির্বাচন হবে, কি হবে, এই যে সংস্কারের রূপরেখা, নির্বাচন রোডম্যাপ ইত্যাদি ইত্যাদি চান, সবগুলো উত্তর হচ্ছে জুলাই সনদ। আর এই জুলাই সনদেরই বিরোধিতা করে আসছিল বিএনপি। এখন জুলাই সনদ মানতে হবে বিএনপি। তো দর্শক, জুলাই সনদ ইজ দি আলটিমেট সলিউশন বা অনলি সলিউশন অফ কমপ্লেক্সিটি। সব সমস্যার সমাধান হচ্ছে জুলাই সনদ, এটাই প্রফেসর ইউনূস বলেছেন। তা এখন বিএনপির জন্য করণীয় কি? আপনি কখন নির্বাচন চান, এটা জুলাই সনদের কাছে বলেন, সেখানে ঐক্যমত হন। ঐক্যমত এবং জুলাই সনদের বাইরে কোনো কথা নেই, খেলা এখানেই ফাইনাল। সর্বদলীয় বৈঠকে এটাই চূড়ান্ত কথা। প্রফেসর ইউনূসের যে মোটিভেশনাল পাওয়ার, তিনি যেভাবে কথা বলতে পারেন, ওই যে বললাম না, বিএনপি বাঘ হয়ে ভিতরে ঢুকে আর বিড়াল হয়ে বের হয়। প্রফেসর ইউনূসের কথার সামনে তার কথা বলতে পারে না, সুযোগ নেই কোনো। এমন সুন্দরভাবে প্রফেসর ইউনূস অ্যাপ্রোচ করতে পারেন, সেটাই হয়েছে। দর্শক, জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আজ আশা প্রধান উপদেষ্টা, এবং খুব শীঘ্রই জুলাই সনদ হবে, এটা আশা। তা আজকের বৈঠকের বা চূড়ান্ত সমাধান জুলাই সনদ। জুলাই সনদের বাইরে বাংলাদেশ যাবে না, জুলাই সনদের বাইরে কোনো সমাধান হবে না, ঐক্যমতের বাইরে কোনো নির্বাচন হবে না, খেলা এখানেই ফাইনাল। ওকে দর্শক, এই যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, প্রথমে প্রচার করা হয়েছিল যে বিএনপি কে ডেকেছে, কিন্তু পরে দেখলাম আমরা সর্বদলীয় বৈঠক। এটাও একটা খেলা, সবাইকে নিয়ে বসেছে। এবং এই বৈঠক ইম্পর্টেন্ট এই কারণে যে বিএনপির সিভিয়ার আক্রমণ প্রফেসর ইউনূসের উপর, কত অসম্মানজনক কথাবার্তা বলেছে, নাটক করেছে, বিদেশে বসে নাকি বিএনপির দোষ বলে, শুধুমাত্র একটি দল নির্বাচন চায়, এইসব কথার তীব্র প্রতিক্রিয়া বিএনপি জানিয়েছিল, সিভিয়ার অ্যাটাক করেছিল। তারপরে এই বৈঠক তাৎপর্যপূর্ণ। দেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট ও বিভক্তি কাটিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই সনদ শুধু একটি ঘোষণাপত্র নয়, এটি হচ্ছে বিভাজন দূর করে জাতির প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের রূপরেখা। তাহলে এই যে বিএনপি, জামাত, এনসিপির মধ্যে বিভাজন, এগুলোর সমাধানও জুলাই সনদ। জুলাই সনদের ভিত্তিতে ঐক্যমত হতে হবে। বিএনপির ভারতের প্রেসক্রিপশন আর ৭১ ব্যবসা সমঝোতা চলছে না। জুলাই সনদ হওয়া মানে কি? রাজনীতির ম্যানিফেস্টো হচ্ছে জুলাই সনদ, জুলাই ভিত্তিক রাজনীতি, এটাই জুলাই সনদ। এটা সংবিধানে ইনকর্পোরেট হবে। এটা একটা সর্বদলীয় সংলাপ। এটা নিছক বিএনপির সাথে কোনো বৈঠক ছিল না। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন,
আমি প্রতিদিন অনেক বৈঠকে অংশ নিই, তবে সবচেয়ে বেশি তৃপ্তি পাই যখন আপনাদের সঙ্গে বসতে পারি, কথা বলতে পারি। কারণ এই বাংলাদেশের মধ্য দিয়েই আমরা সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ নির্মাণের পথ তৈরি করছি। তাহলে আরেকটা বিষয় স্পষ্ট, প্রফেসর ইউনূসের বক্তব্য, ভিডিও বক্তব্য যারা শুনেছেন, যে ঐক্যমতের বাইরে, যেমন বিএনপি কিন্তু এখন কোনো ঐক্যমতের দ্বার দাঁড়ছে না, গায়ের জোরে ডিসেম্বরে নির্বাচন না, ঐক্যমতের বাইরে সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই। শুধু বিএনপির কথা চলবে তা না। আর এই যে বিএনপি বলে যে 100-র বেশি দল ডিসেম্বরে নির্বাচন চায়, 52টার বেশি দল, এইসব হাবিজাবি কথা হবে না। ঐক্যমত কমিশনে ঐক্যমত হতে হবে, জুলাই সনদে ঐক্যমত হবে, চার্টারে সাইন করতে হবে। দ্যাট ইজ দি সলিউশন। সংস্কার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব। এরপর বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হলো আমরা কিছু কমিশন গঠন করব, যেগুলো ভেতর থেকে বিষয়গুলো বিশ্লেষণ করে একটি নতুন কাঠামো তৈরি করবে। প্রথমে 6টি কমিশন গঠন করা হয় এবং পরবর্তীতে আরো 6টি যোগ করে মোট 12টি কমিশন কার্যক্রম শুরু করেছে। প্রতিটি কমিশনকে কাজের জন্য 90 দিনের জন্য সময় দেওয়া হয়েছিল। দেখেন, এখানে একটা বিষয় ক্লিয়ার মেসেজ, যে বিএনপি যেটা বলে সংস্কার করে, এটা নির্বাচিত সরকারের কাজ, এটা ইউনূসের কাজ নেই। ইউনূসের কাজ নির্বাচন দেওয়া, কিন্তু না, ইউনূস সাহেব এই বক্তব্য স্পষ্ট করেন আমাদের দায়িত্বই দেওয়া হয়েছে সংস্কার করার জন্য। অতএব বিএনপির পিড়িতে কোনো কাজ হবে না, হচ্ছে না। আজকেও বিএনপির কথায় কোনো দাম কোথাও পায়নি। দেখেন, এখানে এই ঐক্যমত কমিশনকে কিন্তু বিএনপি একদম প্রথমে ভ্যালু দিতে চায়নি, কিন্তু পরবর্তীতে বিএনপি বাধ্য হচ্ছে টু কোঅপারেট। মানে বিএনপি ম্যানেজ হয়ে যাচ্ছে। ওই বিএনপি যতই হাতা কাচাক, শেষ পর্যন্ত বিএনপির দৌড় ওই জুলাই সনদ পর্যন্ত। জুলাই সনদের বাইরে বিএনপিকে কেউ নিতে পারবে না। জুলাই সনদের বাইরে বাংলাদেশে কোনো সমাধান নেই, চূড়ান্ত দফা হবে এটাই। অতএব ঐক্যমত কমিশনে আসা, প্রফেসর ইউনূসকে কোঅপারেট করা, এর বাইরে বাংলাদেশের কোনো রাজনীতি নেই। ওই হুমকি দামকি দিয়ে কোনো লাভ নেই, ওয়াকারের কে আব্বা মেনে কোনো লাভ নেই। প্রধান উপদেষ্টা বলেন, আমার মনে হয়েছিল যে হয়তো সবার আগ্রহ হবে না পাশ কাটিয়ে, যেন বিএনপি কিন্তু প্রথমে আগ্রহ পাশ কাটিয়ে যাচ্ছিল, কিন্তু না, বিএনপি শেষে আসতে বাধ্য হয়েছে, নাকে খত দিয়ে এসেছে। পাশ কাটিয়ে যাবে না, ভেতরে ঢুকতে চাইবে না। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন। শুধু কমিশনের সঙ্গে আলাপ করে নয়, নিজেদের ভিতরেও আলাপ করেছেন, আন্তরিকভাবে বুঝে আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন, এমনকি কমিশনের সঙ্গে তর্কও করেছেন। এটা সত্যি হৃদয়ে ছুঁয়ে যায়। মানে প্রফেসর ইউনূস ইজ ভেরি কনফিডেন্ট দ্যাট হি ক্যান ডু। তিনি পারবেন, তিনি পারছেন। কমিশনের কার্যক্রমে যুক্ত প্রফেসর আলী রিয়াজের কথা উল্লেখ করেনি। দেখেন, এই আলী রিয়াজকে কিন্তু মানতেই রাজি না। এই বিএনপির যে এই ফজু পাগলারা বলেছেন আলী রিয়াজের সংস্কার আমরা মানি না, তিনি তো বিদেশি নাগরিক। আবার ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে ডক্টর খলিলুর রহমানকেও মিথ্যার উপর ভিত্তি করে বিএনপি বিদেশি নাগরিক বানিয়ে দিয়েছিল। লাভ হয়েছে কোনো লাভ হয়নি। প্রফেসর ইউনূস আলী রিয়াজকে, এখন আলী রিয়াজকে কি বিএনপি মানে না? বিএনপি মানে বিএনপির বাপে মানে। যেমন প্রতিবারই যখন প্রফেসর আলী রিয়াজ আমার সঙ্গে কথা বলেন, তিনি খুব উচ্ছ্বসিত হন। এটা আমার হৃদয় অনুভূতি তৈরি করে। এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয়ই ভালো ও টেকসই সংস্কারের মধ্য থেকে আসবে। তিনি বলেন, প্রথম পর্ব শেষ হলো। প্রথম পর্ব আমরা যত রেকমেন্ডেশন বা সুপারিশ আছে একমত হলাম, এবং কোনটিতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব। এটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐক্যমতগুলো তুলে ধরব। জুলাই সনদের দ্বিতীয় পর্ব আরো ব্যাপক জাতীয় ঐক্যমত গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাহলে দর্শক, কথা ক্লিয়ার, জুলাই সনদ, জাতীয় ঐক্যমত, এদিকেই যাচ্ছে বাংলাদেশ, এর বাইরে কোনো সমাধান নেই। গত 5-6 বছরে 7 বছরে আমার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অফিসার আছে যারা আওয়ামী লীগের প্রশংসায়, শেখ হাসিনার প্রশংসায় তার মুখে ফেনা তুলে ফেলতো। এখন তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারা আমার সাথে যোগাযোগ করতে চায়। এখন তারা দেখি আবার তৃতীয় মাত্রায় বিভিন্ন টক শোতে গিয়ে আবার তারা কি বলে হাসিনার বদনাম করে, এবং কি বলে এটাকে এই তত্ত্বাবধায়ক সরকার বা ইউনূস সরকারের প্রশংসা করে, আবার কেউ কেউ বিএনপির প্রশংসা করে। এই বাংলাদেশের জাতির মাঝখানে যে কত মুনাফেক আর কত চরিত্রহীন গিরগিটির মতো মুহূর্তের মাঝখানে রক্ত বদলায়, কালার বদলায়, রং বদলায়।
তা মানে কল্পনা করা যায় না। যত দেখি তত চিন্তা করি যে লর্ড ক্লাইভ কি বলেছিল এই জাতির সম্পর্কে। আচ্ছা, দ্বিতীয় কথায় আসি। হাসিনার পতনের পরে কি হবে সেটা তো আমি 5 বছর আগে বলেছি, যে আমি অনেকগুলো ভিডিওতে বারবার বলেছি, কয়েকবার বলেছি যে হাসিনা তো একসময় পালাবেই, অপমানিত হয়ে ভারতে পালাবে, পৃথিবীর অন্য কোনো দেশে যাওয়ার জায়গা থাকবে না। যারা নিয়মিত আমার ভিডিও শুনেছেন নিশ্চয়ই কথাগুলো মনে আছে। এও বলেছি যে হাসিনার পালানোর পরে কি অবস্থা হবে সেটা নিয়ে আমি ভীত সন্ত্রস্ত। স্বৈরাচারী হাসিনা এবং ভারত যেই পরিমাণ ভারতের এবং আওয়ামী সন্ত্রাসী দেশে রেখে যাবে এবং যে পরিমাণ অস্ত্র ও টাকা পয়সা রেখে যাবে, তা দিয়ে কোনো সরকারকে 6 মাসের বেশি স্থিতিশীল থাকতে দিবে না, যা আমরা চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। এবং অবাক হওয়ার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, এই সরকারের ভিতরে কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নাই, কিন্তু এক এক জায়গা থেকে ধরে এনে এক একজনকে বসানো হয়েছে এবং বেশিরভাগই অথর্ব কোনো কাজের না। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। সেটা হচ্ছে প্রায় 2 মাস কম 1 বছর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সকল প্রতিকূলতার বিরুদ্ধে কিন্তু উনি 10 মাস ধরে দেশটাকে কিন্তু এভাবে হোক সেভাবে হোক চালিয়ে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এটাকে একটা পজিটিভ সাইড হিসেবে দেখি। সকাল বিকাল শুধু চিৎকার করি, এই হয়ে যাচ্ছে, এই নিয়ে যাচ্ছে, উমুক হয়ে যাচ্ছে, আর্মির হয়ে যাচ্ছে। আরে বাবা, আর্মির ভিতরে একটা প্রমোশন পোস্টিং হচ্ছে একটা আভ্যন্তরীণ ব্যাপার। আজকাল এমন অবস্থা হয়েছে, আর্মির ভিতরে একটা ব্রিগেডিয়ার জেনারেল, একটা মেজর জেনারেলের কোথাও পোস্টিং হলে মুহূর্তের মাঝখানে সোশ্যাল মিডিয়াতে সেটা ছড়াতে শুরু করে দেয় বাংলাদেশিরা। কারণ কি? এই যে চরিত্রটা আপনারা গঠন করছেন, এই যে 10 মাস পেরিয়ে গেল হাসিনা পালিয়ে যাওয়ার পর, এই যে একটা নতুন ধারার চরিত্র, খারাপ চরিত্র তৈরি হচ্ছে, যে নিজের ঘরের খবর নাই, নিজের চাল চুলার খবর নাই, বিএনপির কি হলো, এই এনসিপির কি হলো, তারপর সেনাবাহিনীর কার কোথায় পোস্টিং হলো, সমস্ত খবর কেন, আদার ব্যাপারে জাহাজের খবর, সমস্ত খবর কেন আপনাদেরকে রাখতে হবে? আপনার বাচ্চা ঠিক মতো স্কুলে যায় কিনা সেই খবরটা রাখেন, নাকি রসকস করে গালিগালাজ দিয়ে যারা ভিডিও বানাচ্ছে, হাসির মজার কথা বলছে, সেটা দেখে গালে হাত দিয়ে দেখে হাসছেন, হেসে সারাদিন পার করে দিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছেন, দায়িত্ব শেষ? এইভাবে কি সংসার টিকবে? এভাবে এক সোনার বাংলাদেশ তৈরি হবে? খালি ডক্টর মোহাম্মদ ইউনূস এসে সোনার বাংলাদেশ তৈরি করে দেবে, নিজের কোনো দায়িত্ব নাই? যারা 1400 বা 2000 যারা জীবন দিয়ে গেছে, রক্ত দিয়ে জীবন দিয়ে দেশ স্বাধীন করে গেছে, আপনার কি নিজেদের কোনো দায়িত্ব নাই? গড্ডালিকা প্রবাহে আপনারা দিন পার করছেন। ভারতের মলম বিক্রেতারা একটা করে ভিডিও বানায় আর সেটা সাথে সাথে আমাকে শেয়ার। আমি মাঝে মাঝে বিরক্ত ধমক পারি, এসব আমার কাছে পাঠাবেন না। ছাগল পাগলের মতো এগুলো আপনারা বিশ্বাস করতে পারেন, আমি বিশ্বাস করি না। তো সেই জন্যই বলছি, ভারতের এরা কি বানালো না বানালো এইগুলো নিয়ে লাফালাফি করা বন্ধ করেন। তারপরে আমরা ডক্টর ইউনূস উনি যেই কাজে যোগ্য, আন্তর্জাতিক যোগাযোগ এবং অর্থনৈতিক সাহায্য আনা, এগুলা যেগুলাতে উনি উস্তাদ, ওনার সম্পর্ক কানেকশন কাজে লাগাচ্ছেন। বাংলাদেশিরা যেসব কথা এতদিন ধরে, এত মাস ধরে বলে এসেছি, সেটা মানুষ বুঝতে পারছে যে কেন আপনি অনেক কাজ করতে পারছেন না, কারণ আপনাকে কাজ করতে দেওয়া হয় নাই। আপনি এর আগে যখন কিছু ব্যক্তি এই সরকারকে এবং জনগণকে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছিল, মারমুখী করে দিচ্ছিল, তারপরে আপনি একটা কথা বলেছেন যেটা আমি মানি, যে আপনি যেই কারণে কাজ করতে পারবেন না সেটা জনতার সামনে বলে দিবেন। ভালো কথা, করেন সেটা। কিন্তু এই যে জনতাকে সশস্ত্র বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা, এটা একটা দেশদ্রোহিতা। কারণ যতই আপনি বলেন না কেন যে আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি না কেন, আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি না,
আমি তো সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলছি। ঘুরে ফিরে যেই সেনা প্রধান সেনাবাহিনী চালাচ্ছে তার বিরুদ্ধে যদি এমনভাবে কথা বলা হয়, সমালোচনা করেন, সমালোচনা করার তো একটা লাইনঘাট আছে, একটা রাস্তা ধরন আছে। কারণ ওনারও তো একটা দায়িত্ব আছে, এত বড় একটা ফোর্স ওনাকে চালাতে হয়। তাও উনিও কিন্তু প্রতিকূলতার মাঝেই কিন্তু দেশ চালাচ্ছেন। ওনার বিরুদ্ধে কিন্তু অনেক ষড়যন্ত্র চলছে। যাই হোক, আমি সেদিকে যাব না। বোঝার মতো বহুত জ্ঞানী ব্যক্তিরা আছেন। আমি সেনাবাহিনীতে চাকরি করি না। যারা চাকরিতে আছেন, ইউনিফর্মে আছেন, আশা করি তারা বুঝবেন, ভালো বুঝেন। আমি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখতে চাই না। কিন্তু মূল কথায় যেটা আসছি, যে ডক্টর ইউনূস যেই কাজগুলা করছেন, এই যে ডক্টর খলিল চলে যাচ্ছে সিঙ্গাপুরে, যেখানে সেনাপ্রধানকে সাথে নিয়ে যাওয়া উচিত ছিল, একসাথে চলা উচিত ছিল, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত ছিল, তা না করে সেনাপ্রধানকে এড়িয়ে উনি চলে যাচ্ছেন একা সিঙ্গাপুরের সম্মেলনে। এদিক দিয়ে দেখলাম আবার বিডার চেয়ারম্যান আশিক চলে গেছে টার্কিতে অস্ত্রের কারখানা পরিদর্শন করতে। মানে সমস্যাটা কোথায়? আশিক কি বুঝে অস্ত্রের কারখানার, গোলা বারুদের, অস্ত্রের? বাংলাদেশে কোন অস্ত্রের কোন কারখানাটার জন্য করতে হবে ইনভেস্টমেন্ট তো হচ্ছে পরের কথা। কিসের জন্য ইনভেস্টমেন্টটা লাগবে সেটা তো আগে নির্ধারণ করতে হবে। সেটা নির্ধারণ করার জন্য যারা সেই কাজে জ্ঞানী, যাদের অভিজ্ঞতা আছে, তাদের পরামর্শ ছাড়া আশিক কি করে অস্ত্র কারখানা, সমরাস্ত্র কারখানা ভিজিটে চলে যায় টার্কিতে? এগুলা কি সরাসরি সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়া হচ্ছে না? আর এই যে আপনাদের বাংলাদেশে এখন যে জিনিসটা হচ্ছে, দেখেন, বিএনপির বৃদ্ধ বয়স্ক নেতাদের সমালোচনা করার পরে কিন্তু লাইনে আসছে। আজকে আমি সালাউদ্দিনের, বিএনপির এক সময়ের মন্ত্রী সালাউদ্দিনের বক্তব্য শুনছিলাম, যেখানে সকল রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল। সেখানে আমি সালাউদ্দিনের বক্তব্য শুনে আমার শ্রদ্ধা বোধ জেগেছে। এই ব্যবহারটা তো আগে করা উচিত ছিল।